যে কোনো নির্বাচনের আগে উত্তপ্ত হয় কোচবিহার, উত্তপ্ত হয় দিনহাটা, আবার এই ২৬-এর বিধানসভার আগে কোচবিহারে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। একেবারে কালো ৪ চাকার গাড়ি থেকে গুলি চলল রাজুদের দিকে। রাজুদের তৃণমূল কর্মী, এই সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে এই কালো ৪ চাকা গাড়ি থেকেই গুলি চলছে। আর অভিযোগ যে এটা হচ্ছে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি। তৃণমূল অভিযোগ করছে যে সিসি ক্যামেরার ছবি আমরা দেখালাম, যে সিসি ক্যামেরার ছবিতে দেখাচ্ছি যে এই গাড়ি থেকে, কালো ৪ চাকার গাড়ি থেকে গুলি, সেটা নাকি পদ্ম বিধায়কেরই গাড়ি, সুকুমার রায়ের গাড়ি। অভিযোগ করছেন জেলা তৃণমূল সভাপতি এবং রাজু দে, যিনি আক্রান্ত, আহত। আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা ১০০ মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই, সেই জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম, সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল। কিন্তু সেই জায়গায় একটা তার ভিতরে যে এই রাগ তারা পুষে রেখেছে, সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। তাই একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে। রাজু দে কর্মাধ্যক্ষ কিছুদিন আগেই বিজেপির এই বিধায়কের গাড়ির সম্মুখে তিনি একটা বিক্ষোভ করেছিলেন, অ্যাজিটেশন করেছিলেন যে তিনি এই এলাকার কোনো রাস্তাঘাটগুলো করেননি তার জন্য। সেই অপরাধে রাজু দেকে খুন করার উদ্দেশ্যে বিজেপির বিধায়ক সুকুমার রায় তার নিজস্ব যে গাড়ি, যেটা করে উনি সবসময় যাতায়াত করেন, সেই গাড়িতে তার ছোট ছেলে সে গিয়ে চকচকাতে তার বাহিনী গিয়ে তার গাড়িতে চেপে তাকে গুলিবিদ্ধ করলো। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এই ৪ চাকা গাড়ি থেকেই গুলি চলল। কেন রাজু দেকে খুন করার চেষ্টা? কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, কেন রাজু দেই টার্গেট, কেন, কি মনে করা হচ্ছে? হ্যাঁ অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, এই রাজুদের বাড়ি কোচবিহারের চকচকা গ্রাম পঞ্চায়েতের ঝিনাইডাঙ্গা এলাকায়। পাশাপাশি রাজুদের গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করে কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এবং তার এলাকায়, চকচকা এলাকায়, দাপুটে নেতা বলে পরিচিত। কিছুদিন আগে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জনসংযোগে গিয়েছিলেন এই ঝিনাইডাঙ্গা এলাকায়। সে সময় কিন্তু রাজুদের নেতৃত্বে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ফলে বলাই যায় যে এলাকায় রাজুদের একটা যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই রাজুদের দাপটের কারণেই এই চকচকা এলাকায় বিজেপি সেভাবে কোনো কর্মসূচি নিচ্ছিল না। ফলে সেই যে একটা বিজেপির একটা রোষ ছিল রাজুদের ওপরে, সে কারণেই রাজুদের ওপরে একটা হামলা হতে পারে বলে পুলিশ এবং তৃণমূল নেতৃত্বের ধারণা। অয়নদা, তো রাজুদের ওপরে হামলা চালিয়েছেন বিজেপি বিধায়কের ছেলে, এই অভিযোগ কেন উঠছে? হ্যাঁ অয়নদা, তোমাকে যেটা জানিয়ে রাখি, গতকাল রাত 11টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে যেটা জানতে পারে যে একটা কালো রঙের স্করপিও গাড়ি এই কাজে ব্যবহার করা হয়েছিল এবং ফোনের লোকেশন দেখে যেটা পুলিশের দাবি যে সেক্ষেত্রে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের ছেলে সেই গাড়িতে ছিলেন এবং তার ফোন সেখানে ব্যবহার করা হয়েছিল। সেই সূত্র ধরেই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি বিধায়ক, তারও একটি কালো রঙের স্করপিও গাড়ি রয়েছে। সে কারণেই বিজেপি বিধায়কের ছেলে সুকুমার রায়ের ছেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি তার যে স্করপিও গাড়ি, সেই গাড়িটিও কিন্তু আটক করে শুভঙ্কর রায়কে আটক করা হয়েছে। আমি আসবো ছোট্ট করে তোমার কাছে, আরো একটু সংক্ষেপে জানতে চাইবো, এবং তার আগে তৃণমূল পার্থপ্রতিম রায় মুখপাত্র, তিনি কি বলছেন, এবং এই রাজু দে আক্রান্ত, তার বাবা কি বলছেন, দেখুন। আমরা তো বলবো বিজেপি ছাড়া কেউ চালাবে না, কারণ এছাড়া তারা এখানে ওর কোনো ব্যক্তিগত শত্রু নাই, আর গ্রামেও কারোর সাথে ওর ঝগড়াঝাটি কিছু নেই। মনে হয় এইখানে আমাদের এইখানে লোকাল লোক হবে না কেউ, কারণ লোকাল লোক আর এরকম কেউ নেই, বাইরের লোক হবে। যখন 11টা বাজে তো 2-4-5 মিনিট হবে, তখন আমরা পুকুর পাড়ে বসেছি, তখন দেখা গেল 2-3টা গুলির আওয়াজ হলো এক সিরিয়াল। তখনই রাজু
বাইক নিয়ে যেতেছে, ওই রাস্তার মাথায় যায়, যখন আমাদের বাড়িতে ঢুকতেছে তখন খালি ডাকতেছে, বাবা বাড়িতে ঢুকো, গুলি করতেছে। তা আমরা তো আর ভাবি নাই যে ওকে গুলি করতেছে। তখন আমরা দৌড়াদৌড়ি করে যাই, দেখি যে ওর পিঠ দিয়ে রক্ত পড়তেছে। ক্ষেত্রে হবে রাজনীতি ছাড়া কিছু না। ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশে তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। এই ধরনের প্রাণঘাতী আক্রমণ, হামলা, গুলি চালানো এটা বিজেপির দ্বারাই একমাত্র সম্ভব। বিজেপি যখন রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তখন এরকমভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে ভয় দেখানোর একটা চক্রান্ত করছে। পার্থপ্রতিম রায়, তৃণমূল নেতারা বারবার শুভঙ্কর একেবারে দাগিয়ে দিচ্ছেন বিজেপি বিধায়ককে। সুকুমার রায় কি বলছেন? দেখো, সুকুমার বাবু যেটা জানিয়েছেন যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের শক্তি একদমই নেই। সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, সে কারণেই তৃণমূল ভয় পাচ্ছে। তাই বিজেপি বিধায়ককে একটা চক্রান্ত করে বিজেপি বিধায়কের নাম জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু বিজেপি কিন্তু এর মোকাবেলা করবে এবং বিধানসভা নির্বাচনে তার ফল কিন্তু বিজেপি পাবে। অর্থাৎ আবার বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার, রাজনৈতিক তরজাও তুঙ্গে। পার্থপ্রতিম রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকুমার রায়, বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন? এবং সুকান্ত মজুমদার বলছেন, প্রাক্তন সভাপতি, তিনি বলছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কারণ এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনোদিনই পারেনি, ওদের কোনো লোক নেই। তৃণমূল বলতে যে রাজুদের কথা, পঞ্চায়েত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। 8টার পরে সে মদ খেয়ে আমার ছেলেকে যাতা গালাগালি করছে রাজভর, আর 11টার সময় এই ঘটনা ঘটছে। এখন পুলিশ বলছে যে রাজু রাজভরকে খুঁজতে যেয়েই ওকে গুলি করছে। এগুলো সব একটা পরিকল্পনা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখানে শক্তিশালী সংগঠন, এখানে ভাঙতে পারবে না। ভারতীয় জনতা পার্টির ছেলেদের নামে কেস দিলে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার ভারতীয় জনতা পার্টি করবে। শাসক দলের গোষ্ঠী কোন্দলই হবে। বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। আমাদের নিশীথ প্রামাণিককে এবার জোর করে হারানো হয়েছে, এবং নিশীথ প্রামাণিক হারার পর ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। এবার আরেকটা ছবি দেখাই, খড়গপুরের ছবি। যে ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই, যে এইরকমভাবে বৃদ্ধ প্রতিবাদীকে তৃণমূলের এক নেতা তিনি মারধর করছেন, রং মাখিয়ে দিচ্ছেন। আজকে এই প্রতিবাদী অনিল দাস, তিনি হাইকোর্টে গেলেন, হাইকোর্টে মামলা করলেন। এই প্রতিবাদী যিনি মার খাচ্ছেন, একেবারে রাস্তায় ফেলে মারা হচ্ছে তাকে, হাইকোর্টে মামলা এই অনিল দাসের। বেবি কোলে গ্রেফতার না হওয়ায় হাইকোর্টে মামলা। সরাসরি চলে যাব প্রতিনিধি শঙ্করের কাছে, কারণ জানতে চাইবো যে বেবি কোলেকে শোকজ করা হয়েছে, তারপরে তো বেবি কোলে কোনো উত্তরও পাওয়া যায়নি। বেবি কোলে কত বড় নেতা? বেবিকলকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, কিন্তু শোকজের যে উত্তর তিনি কিন্তু এখনো জেলা সভাপতি থেকে যাননি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে প্রবীণ যে সমাজকর্মী, তাকে যে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, সেই ঘটনায় 4টা দিন কেটে গেছে, এখনো পুলিশ কোনো পদক্ষেপ না করায় তার পরিবার ও তার স্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন। এর পাশাপাশি দেখা গেছে যে হাইকোর্টে মামলা করেছে আমাদের জেলা পুলিশ। যখন 4 দিন কেটে গেছে কোনো পদক্ষেপ করছে না, এরপরে কিন্তু হাইকোর্টের দরজায় তিনি নাড়া দিয়েছেন এবং হাইকোর্টে মামলা রুজু হয়েছে। এই সপ্তাহের মধ্যে এই মামলা শুরু হবে বলে তিনি জানিয়েছেন। যদিও এই ঘটনা ঘিরে একেবারে পশ্চিম মেদিনীপুর এবং গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে, তার কারণ হচ্ছে যে যেভাবে প্রতিবাদী একজনকে বৃদ্ধকে এরকম ফেলে রাস্তায় বেধড়ক মারধর করা হয়, এরপরেও তৃণমূল নেত্রীকে গ্রেফতার করা হচ্ছে না কেন, এই দেখা যাক হাইকোর্টে কি অন্তত উত্তর পান কিনা, কোন রকম সাপোর্ট পান কিনা অনিল দাস। দেখুন, প্রশাসনের কোন কর্তা ব্যক্তি এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু প্রশাসন ছাড়া তো এরকম ঘটনা প্রকাশ্য দিনে ঘটে যাবে। আমি কোনোদিন দেখিনি
এরকম জিনিস অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটেছে। প্রশাসন নিজে জড়িয়ে না থাকলে কি প্রশাসনের ঘুম ভেঙে যাওয়ার কথা? জড়িয়ে কেউ যদি জেগে ঘুমায় কি করবেন আপনি? তাকে কি হাইকোর্টে অ্যাপিল যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাকে প্রাণে মেরে ফেলে দিতে পারত। মানে ন্যায় বিচারের দাবিতে শেষ পর্যন্ত কি কোর্টের দ্বারস্থই হতে হলো? ন্যায় বিচারের জন্য লাস্টে কোর্টেই যেতে হবে। কালীগঞ্জে যেতেই হচ্ছে, কারণ কালীগঞ্জেই তামান্না বোমাবাজির মধ্যে পড়ে মৃত্যু হয়েছিল। টার্গেট করে পরিকল্পিতভাবে বোমাবাজি করা হয়েছিল। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আরও একজন গ্রেফতার হলো, আব্বুল কাশেম শেখ ওরফে ভুট্টোকে গ্রেফতার। 24 জনের মধ্যে এখনো পর্যন্ত 10 জন। 14 জন কোথায়? কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, ঘটনার পর থেকে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তামান্না খাতুনের মা, কিন্তু সকলের পলাতক ছিল সেই সময়। প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে ধাপে ধাপে আরো 9 জনকে গ্রেপ্তার করা হয় এবং গতকালে আবুল কাসেম শেখকেও পুলিশ গ্রেপ্তার করে এও পলাতক ছিল। বাকি 14 জন তারাও কিন্তু পলাতক, বাড়িতে কেউই নেই এবং এদের খোঁজে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের যত আত্মীয় স্বজন রয়েছে সেখানে যেমন তল্লাশি চালানো হচ্ছে এবং এর পাশাপাশি যারা অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ জানানোর চেষ্টা করছে এবং সেই সব গোপন জায়গায় অভিযান চালানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বাকি 14 জনের হদিশ পুলিশ পায়নি। এদের মধ্যে 10 জনের হদিশ পুলিশ পেয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং বাকি 14 জনের খোঁজ তল্লাশি চালানো হচ্ছে। এর পাশাপাশি এই মুরান্দি গ্রামে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আমি আসবো কারণ সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সেই ছবিও দেখাবো। তবে জানিয়ে রাখি দর্শকদেরকে যে তামান্নার পরিবার হাইকোর্টে গিয়েছে, কেন 24 জনই এখনো গ্রেফতার নয়। আর যে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি, এর আগে এই মোলান্দি গ্রামে পুলিশ ক্যাম্প বসেছিল। 87টি বোমা উদ্ধার হয়েছে, পুলিশ করেছে। এবার গোটা গ্রাম নজরদারি, সিসি ক্যামেরায় মোড়া হচ্ছে। দুষ্কৃতীরা আবার হামলা চালাতে পারে, তাদের বাড়িতে বোমা লুকিয়ে রাখতে পারে, বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে, এরকমটাই আশঙ্কা। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই স্থায়ী পুলিশ ক্যাম্প করার কাজ শুরু হয়েছে মোলান্দিতে এবং এর পাশাপাশি এই নজরদারিতে এবং যে কোনো দুষ্কৃতী কার্যকলাপ রুখতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এলাকাবাসী খুশি। বরাবরই হচ্ছে এই ক্যাম্প আছে, ক্যাম্প থাকলে পারে অনেকটাই আমাদের গ্রামটা নিরাপদে থাকবে। হয়তো যারা দুষ্কৃতী বদমাইশ মানুষ আছে তারা সমস্যা করতে পারবে না, মানে দুষ্কৃতীভাবে চলাফেরা করতে পারবে না। আর সিসি ক্যামেরা থাকলে সমস্ত এলাকায় কে কীভাবে চলছে, কোন বদমাইশ কী করছে, কোন ভালো মানুষ কী করছে, সমস্ত সিসি ক্যামেরা থেকে একটা ফুটেজ দেখা যাবে বলে এই কারণে অনেক সেফটি থাকবে, ভালো থাকবে। গতকাল দেখিয়েছিলাম মন্তেশ্বরে বিধায়ক তার নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন, কালো পতাকা দেখানো হয় এবং গাড়ি ভাঙচুরও হয়। মন্ত্রীও তিনি, বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুরের ঘটনায় 5 জন গ্রেফতার। এখনো পর্যন্ত 5 জন গ্রেফতার বলে জানা যাচ্ছে। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভাঙচুরের অভিযোগে পাকড়াও 5। এই 5 জনের পরিচয় কি জানবো, প্রতিনিধি নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, দেখো আনন্দা, যে কালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতভর তল্লাশির পর 5 জনকে তুলেছে মন্তেশ্বর থানার পুলিশ এবং তাদেরকে আজকে কালনা আদালতে তোলা হয় এবং তার মধ্যে 2 জনকে পিসি নেওয়া হয় 5 দিনের জন্য এবং 3 জনকে 14 দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তরা জানান তারা একদম নেপাতি, তারা হচ্ছে ব্যবসাদার, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তারা বাড়ি থেকে তাদের তোলা হয়েছে, তারা দোকান বন্ধ করে তারা যাচ্ছিল, সেই সময় সেই ঘটনাস্থলে তারা ছিল। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কোনো রাজনৈতিক পরিচয় নেই। একদমই তাই। তাদের তরফ থেকে সেই বিষয়টিকে তারা বোঝাবার চেষ্টা করছে সংবাদ মাধ্যমকে যে তারা দোকান পাঠ করে, বাজারে তারা দোকান আছে এবং সেখান থেকে তারা বন্ধ করে তারা ফিরছিল। সেই মুহূর্তে সেই ঘটনাস্থলে তারা দেখে এরকম ধরনের জনতারা তারা এরকম অ্যাটাক করছে এবং তার পরিপ্রেক্ষিতে রাতে গিয়ে পুলিশ তাদেরকে এইভাবেই মিথ্যা অপরাধে তাদেরকে তুলে নিয়ে এসছে। দেখা যাক কি হয় পরবর্তী পদক্ষেপ পুলিশের। এবার হারোয়ার খবর দেখুন।
অযোগ্যদের বাড়ি করে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে, তার জন্য কাটমানি 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা কাটমানি। দুই নেতার মধ্যে কথোপকথনের অডিও ভাইরাল, সেখানেই এই রকম কথোপকথন হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে। 6,000, 7,000, 10,000 এটা অভিযোগ উঠছে। ভাইরাল অডিও ভাইরাল, নিউজ 18 বাংলা সত্যতা যাচাই করেনি। এটা হাড়োয়া থানার গোপালপুরে এই অভিযোগ উঠছে। বুথ সভাপতি আর প্রভাবশালী নেতার ফোনে কথার অডিও। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। আগে ভাইরাল অডিও দেখাবো, তার আগে জিয়াউলের কাছে যাই। জিয়াউল, কারা এরা? এরা কি সত্যি এই রকম ঘটনা ঘটিয়েছে বা ঘটানোর চক্রান্ত করছিল? দেখো, বাংলার বাড়ির টাকা অর্থাৎ হাড়োয়া বিধানসভার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি অঞ্চল সভাপতি, বুথ সভাপতি রয়েছেন, তার এই অডিও ভাইরাল। অর্থাৎ তিনি যে টাকা নিয়েছেন এবং তা নিয়ে কথোপকথন হয়েছেন, কে কত টাকা ভাগ পাবে, কে কাকে কত টাকা দেওয়া হবে। এইখান থেকেই আমি একবার আসি যে এই ভাইরাল অডিওটা দেখাবো বলছিলাম। নিউজ 18 বাংলা সত্যতা যাচাই করেনি, একটু দেখুন। আমাদের তোলার কথা 6,000, 7,000 ভাড়া উঠবে, কাজ করছে না বা পাকা বাড়ি 10,000 করে, তাহলে এবার সেখানে উঠেছে। এবার কথা ছিল 2,000 অঞ্চল নেবে, 2,000 পাবে মেম্বার, উৎসভাপতি পাবে 700-800, আর 800 সব কর্মীদের ভাগ হবে। তাহলে 110 করে যদি ভাগ হয় 2,000 করে হলে প্রায় 2 লাখ। তাহলে সেই 2 লাখ আমি উৎসভাপতি 2,70,000, আমি 2,60,000 টাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি। এসবগুলো তো প্রমাণ করা যায় না। ধর এই আমারও যখন বলবে যে টাকা তুলেছ, আমি তো অস্বীকার চাও। মনে কর আমি প্রধান, আমার 19টা মেম্বার, তার মধ্যে তুই একটা মেম্বার, এবং তুই আমার খুব খাস লোক। বুঝতে পেরেছি। সব বুথি টাকা উঠছে, গরিব মানুষ দেখে একটাতে 6, বেশিরভাগ সব 10। সেই টাকার থেকে একটা জায়গায় একটা পাঠ যাচ্ছে, তারপর আরেকটা জায়গাটা পাঠ যাচ্ছে, মেম্বারের নামে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, বুথ সভাপতিকে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, লোকাল ছেলেগুলি একটা ভাগ দিতে হবে সেটা যাচ্ছে। যেটা সব বুথি হয়েছে সেটা কিন্তু আমি সিস্টেম মেনে যেভাবে অর্ডার ছিল সেভাবে করি, যা অর্ডার তার উপরে কিন্তু হয়েছে। তো বাড়ি আর 2 করে ঘর পেয়েছে 10 করে নাও, আর যেগুলো খুব গরিব মানুষ 6-7 নাও। যে নির্দেশ ছিল নির্দেশ মতন সব হয়েছে। কারণ 10, 5 যে লেভেলে যে আছে সে মতন কিন্তু টাকা ভাগ করা হবে। মেম্বারের যে ভাগ ছিল সেটাও দেওয়া হয়েছে, বুথ সভাপতি ভাগও দেওয়া হয়েছে। ধর মেম্বার আর বুথ সভাপতি মিলে 2.5 লাখ টাকা আছে। ধর মেম্বার গাড়ি কিনতে চাচ্ছে না, আমি প্রধান, তুই একদিন গাড়ি কেনো না, নাকি 10,000 টাকা লাগে দেবো, খুব ভালো সম্পর্ক। আমি জিয়াউল, একটা জিনিস এই কথোপকথনে উঠে এলো, এই যে সুবীর পাল যার নাম যাচ্ছে, তিনি শুধু হু 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 করে যাচ্ছেন, গোটা কথাটাই বলছেন এই প্রভাবশালী নেতা। কোনোভাবে কি প্রভাবশালী নেতাকে ফাঁসানোর ছক না অন্য কিছু? না, অর্থাৎ এখানে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল, ভাগ বাটোয়ারা নিয়েই কথোপকথন হয়েছে, অর্থাৎ এখানে কোনো ফাঁসানোর ব্যাপার নয়। অর্থাৎ এই যে 125 জনের কাছ থেকে যে বাংলার বাড়ির টাকা এসছেন, তাদের কাছ থেকে কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা কোন কোন নেতাকে দেওয়া হবে, এবং সেই টাকার একটা অংশ নিয়ে তিনি নিজে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, সেটা নিয়েই সেই অডিও বক্তব্যে উঠে এসছে। ফলে বাংলার বাড়িতে টাকা এসছে, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের কাছ থেকে কত টাকা নেওয়া হবে, যাদের কাঁচা বাড়ি বা ত্রিপলের বাড়ি বক্তব্য উঠে এসেছে। একদম দেখো, অর্থাৎ তারা কিন্তু যারা এই কথোপকথন বলছেন তাদের স্পষ্ট দাবি যে তারা শুধুমাত্র আলোচনা করেছেন, কিন্তু এখানে যে সমস্ত কথা আলোচনা হয়েছে সেটা কিছুটা হচ্ছে কারসাজি করিয়েছে কেউ না কেউ করেছে, ফলে তাদেরকে ফাঁসানোর একটা চক্রান্ত করা হয়েছে। ফলে এই যে বুথ সভাপতি, তার স্ত্রী একজন পঞ্চায়েত সদস্য, ফলে তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু অন্যদিকে বুথ সভাপতি তারও দাবি যে তিনি এই টাকা তেমন কোনোভাবে এই ধরনের আলোচনা করেননি, কোনোভাবেই টাকা তোলার বিষয় নয়, এটা দাবি বুথ সভাপতির স্বামী, পঞ্চায়েত সদস্যর স্বামী বুথ সভাপতি সুবীর পাল। তিনি অবশ্যই এখানে চক্রান্তের গন্ধই পাচ্ছেন। দেখুন, সামনে 2026 সালের ভোট, তো নির্বাচনে তো আমাদের এখানে কোনো মতেই দাঁড়াতে তারা পারেনি। বিরোধীদের টোটালটাই চক্রান্ত এটা বলছে। আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই, এর তদন্ত হোক, যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে। আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক। সম্পূর্ণ মিথ্যা, কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা করি নেওয়া হয়নি, এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে 1 টাকা নেওয়া। এটা পুরোটাই মিথ্যে, ভুল। সামনে আমাদের বিধানসভার ভোট আসছে, তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে। আর প্রত্যেকটা
যেটা সার্ভেতে এসেছিল ঘরের, আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা, ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি? না, এখানে কোনো দুর্নীতি হয়নি। আর এরকম একটা অডিও ভাইরাল হলে পরে বিরোধী দল অর্থাৎ বিজেপি, প্রধান বিরোধী দল, তারা তো সুযোগ খুঁজবেই রাজনীতির। বিজেপি আক্রমণ করতে শুরু করেছে। দুর্নীতি, ঘরের টাকা মারা বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা মারা, এটা হচ্ছে ওদের রন্ধে মিশে আছে। এক একটা মেম্বার স্করপিও গাড়ি, 4-5টা করে বাড়ি, এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভরো ভরো আছে। এবং আমরা যে সামনে যেটা এসছে তার শুধু একটা পূর্ণাঙ্গ তদন্ত এবং গরিব মানুষের হকের টাকা মেটেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, এটাই চাইছি। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত, আমরা এর জন্য আওয়াজ তুলছি।